আজকের ক্লাসে আমরা মোস্ট ইম্পর্টেন্ট 30টা ইমপ্রুভমেন্ট নিয়ে আলোচনা করব। চলো ক্লাসটা শুরু করা যাক। ফার্স্ট কি বলছে দেখো 211 বলছে নান অফ দ্য গেস্টস, মানে অব দিয়ে যদি সাবজেক্টের মধ্যে যদি প্রিপোজিশন থাকে তাহলে প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট হয়। তাহলে নান অফ দ্য গেস্ট, গেস্ট অনেকে এসেছিল তাদের মধ্যে কেউই না, নান, তাহলে সাবজেক্ট কিন্তু নান, অফ প্রিপোজিশন, প্রিপোজিশনের আগেরটা সাবজেক্ট নান, তাহলে সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বটাও কিন্তু সিঙ্গুলার হবে। তাহলে নান অফ দ্য গেস্টস, এখানে ভার্ব আছে ওয়্যার, সাবজেক্ট সিঙ্গুলার ছিল, সাবজেক্ট সিঙ্গুলার থাকলে পাস্ট টেন্সে বি ভার্ব হবে ওয়াজ। তাহলে নান অফ দ্য গেস্টস ওয়াজ ইন্ট্রোডিউসড টু দ্য ব্রাইড, ব্রাইডের সঙ্গে মানে যে কোণের সঙ্গে কিন্তু কোনো অতিথিকে পরিচয় করিয়ে দেওয়া হয়নি। ক্লিয়ার? তাহলে নান অফ দ্য গেস্টস ওয়াজ হবে, ওয়্যার উঠে গিয়ে ওয়াজ, তাহলে ওয়াজ ইন্ট্রোডিউসড। দেখো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার, অপশন বি, নান অফ দ্য গেস্টস ওয়াজ ইন্ট্রোডিউসড টু দ্য ব্রাইড। এবার চলো নেক্সট। হ্যাঁ নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 212 আই শ্যাল ফিনিশ আপ, আমি শেষ করে ফেলবো, দ্য ওয়ার্ক, কাজটা, বাই দ্য এন্ড অফ দিস প্রেজেন্ট মান্থ। দিস প্রেজেন্ট মান্থ মানে এই বর্তমান যে বলতে চেয়েছে এখানে যেটা, সেটা হচ্ছে এই মাসের মধ্যে আমি কিন্তু কাজটা শেষ করে ফেলবো। দেখো বায়ের মানে বলেছিলাম দ্বারা, আবার বায়ের মানে কিন্তু মধ্যে, তাহলে বায়ের পরে যখন সময় থাকবে তখন বায়ের মানে হবে মধ্যে, তাহলে এখানে বাই মানে মধ্যে, তাহলে আই শ্যাল ফিনিশ আপ, আমি শেষ করে ফেলবো, দ্য ওয়ার্ক, কাজটি, বাই মানে মধ্যে, দ্য এন্ড অফ দিস মানে দিস প্রেজেন্ট মান্থ মানে বলতে চেয়েছে এই মাসের শেষের মধ্যে আমি কিন্তু কাজটা শেষ করে ফেলবো, মানে এই মাসের মধ্যে। ঠিক আছে, তাহলে হবে কি, তাহলে আমরা যখন বলবো এই মাস মানে বলেই দিচ্ছি তো এই ইংলিশ কি দিস, তাহলে দিস মানেই তো বর্তমান মাসটা, তাহলে এর সঙ্গে কোনো প্রেজেন্ট দেওয়ার দরকার নেই, তাহলে দিস দিলেই কিন্তু হয়ে যাবে। ওকে, তাহলে বাই দ্য এন্ড অফ দিস মান্থ, তাহলে আমরা অপশন এ নেব, অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দিস দেওয়া মানেই আমি বুঝিয়ে দিচ্ছি যে বর্তমান এই মাসটা, মানে এই যে মাসটা সেই মাসের শেষের মধ্যে আমি কাজটা করে ফেলবো, তাহলে দিস যখন দেব তখন প্রেজেন্ট আর দেব না। ক্লিয়ার? তাহলে কি হবে, আই শ্যাল ফিনিশ অফ দ্য ওয়ার্ক বাই দ্য এন্ড অফ দিস মান্থ, এ ইজ দ্য কারেক্ট আনসার। এবার যাবো নেক্সট। নেক্সট কি বলছে দেখো, নেক্সট বলছে 213 ইট ইজ ইজিয়ার, ইজি সেখান থেকে ইজিয়ার, EASY, ইজি মানে সোজা, তার কম্পারেটিভ ফর্ম হচ্ছে ইজিয়ার, EASIER, ইজিয়ার, আর সুপারলেটিভ ডিগ্রি কি ইজিয়েস্ট। এইবার বিষয়টা হচ্ছে ইজি থাকলে আমাদের কি আনি, আমরা ইজি থাকলে টু আনবো, আমরা কি বলি, ইট ইজ অলওয়েজ, সবসময় এটা অ্যাপ্রোপ্রিয়েট। ক্লিয়ার? ইট ইজ ইজি, EASY, ইট ইজ ইজি to do this, it is easy to do this, it is very easy to write a story, it is very easy, তাহলে আমি বললাম it is very easy, it is very easy to write, WRITE, to write a story, একটা গল্প লেখাটা খুবই সোজা। তাহলে দেখো প্রত্যেকবার কিন্তু ইজির পরে কি আসছে, টু আসছে, ইজির পরে কিন্তু প্রত্যেকবার টু আসছে, তাহলে ইজি টু অ্যাপ্রোপ্রিয়েট, ইজির পরে টু বসবে যদি কোনো ভার্ব আমাদের আনতে হয়। ক্লিয়ার? তাহলে ইজিয়ার ওয়াকিং দ্যাট রান, এখানে যেটা বলতে চেয়েছে, এবার আমরা প্রশ্নে চলে যাব। প্রশ্ন কি বলছে দেখো, প্রশ্নে যেটা বলতে চেয়েছে যে ইট ইজ ইজিয়ার, এটা অনেক সহজ, ওয়াকিং দ্যাট রান মানে এখানে একটা কম্প্যারিজন করেছে কম্প্যারেটিভ ডিগ্রি। কম্প্যারেটিভ ডিগ্রিতে প্রথম কথা আমাদের দ্যাট থাকে না, কম্প্যারেটিভ ডিগ্রিতে আমাদের কি থাকে, দেন থাকে। এবার মাথায় রাখবে যখন আমরা কম্প্যারিজন করব দুটো জিনিসের মধ্যে, সেটা ভার্ব হতে পারে, নাউন হতে পারে। ঠিক আছে, তো যখনই তুলনা করব এই দ্যানের কম্প্যারেটিভ ডিগ্রিতে দ্যানের এ পাশে এবং এ পাশে দুটো ওয়ার্ডের মধ্যে ব্যালেন্স সেম থাকবে। দুটো নাউন হলে দুটোই নাউন হবে, দুটো ওয়ার্ড আইএনজি ফর্মে থাকলে দুটো ওয়ার্ড আইএনজি ফর্মেই থাকবে, দুটো ওয়ার্ড যদি প্রথম ওয়ার্ডটা 2+V1 হয় তাহলে পরের ওয়ার্ডটাও কিন্তু 2+V1 হবে। তাহলে মোদ্দা কথা হচ্ছে দ্যানের এ পাশে এবং ও পাশে ব্যালেন্স থাকবে, একটা যে দুটো ওয়ার্ডের মধ্যে কম্প্যারিজন থাকবে সেই দুটো ওয়ার্ড ব্যালেন্স ওয়েতে থাকবে, ব্যালেন্সড ওয়েতে। তো এখানে কি বলেছে, তাহলে প্রথম কথা হচ্ছে দ্যাটটা দেন হবে, যেহেতু তুলনা করেছে দ্যাটটা দেন। এইবার বিষয়টা হচ্ছে যেহেতু ইজির পরে আমাদের কি হয়, 2+ ভার্বের ফার্স্ট ফর্ম 2+V1, তাহলে কি করবো, ইট ইজ ইজিয়ার টু ওয়াক, ওয়াকিং তুলে দেবো, ইট ইজ ইজিয়ার টু ওয়াক দেন টু রান, ইট ইজ ইজিয়ার টু ওয়াক দেন, তাহলে বললাম কি দেন এ পাশে ও পাশে সেম ফর্ম থাকবে, তাহলে আমরা অপশন দেখবো, ভালো করে অপশনটা দেখে নাও। তাহলে ইট ইজ ইজিয়ার টু ওয়াক, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, ইট ইজ ইজিয়ার, দেখো টু ওয়াক, ইট ইজ ইজিয়ার টু ওয়াক দেন টু রান। ক্লিয়ার? তাহলে দেখো দেনের এ পাশে ও পাশে কিন্তু সেম ফর্ম আছে, দেনের এ পাশে 2+V1, দেনের ও পাশে 2+V1। ক্লিয়ার? তাহলে ইট ইজ ইজিয়ার ওয়াক, এটা হাঁটাটা খুবই সোজা, দেন রান, দৌড়ানোর থেকে হাঁটা ভেরি ইজি। তাহলে 13 কারেক্ট আনসার হচ্ছে বি। এবার চলো নেক্সট। হ্যাঁ নেক্সট কি বলছে দেখো, নেক্সট আমরা যাবো 214।
214 কি বলছে দেখো, 214 বলছে মিস্টার কুলকার্নি ইজ প্ল্যানিং টু সেটেল ইন কানপুর। মিস্টার কুলকার্নি প্ল্যান করছে সেটেল হবে বলে ইন কানপুর, কানপুরে। অ্যাজ সুন অ্যাজ, যেই না হি উইল রিটায়ার ইন জুন, যেই না তিনি জুন মাসে রিটায়ার করবে। দেখো মাসের নামের আগে কিন্তু প্রিপোজিশন ইন, যেই না সে রিটায়ার করবে জুন মাসে নেক্সট ইয়ার, সামনের বছর। এবার আমরা বলেছিলাম কি, প্রচুর আলোচনা করেছি যে কন্ডিশনাল বাক্যে অ্যাজ সুন অ্যাজ, কন্ডিশনাল বাক্য থাকলে অ্যাজ সুন অ্যাজ, ইফ, আর কি আছে ওয়েন, টিল আনটিল, টিল আনটিল, হ্যাঁ তাহলে ইফ, ওয়েন, টিল, আনটিল, আফটার, বিফোর, আফটার, বিফোর, এই সমস্ত কনজাংশনগুলোর পরে কখনোই শ্যাল উইল হবে না, শ্যাল বা উইল হবে না। এদের সাথের অংশে অ্যাজ সুন অ্যাজ, ইফ, ওয়েন, টিল, আনটিল, আফটার, বিফোর, আনলেস, UNLESS, আনলেস, এই সমস্ত কনজাংশনগুলোর সাথে শ্যাল উইল হবে না। এদের সাথে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। সিম্পল প্রেজেন্ট টেন্স মানে ভার্বের ফার্স্ট ফর্ম, বাক্যের অন্য অংশে শ্যাল উইল হবে। তাহলে এখানে কি বলেছে, মিস্টার কুলকার্নি ইজ প্ল্যানিং, তাহলে ইজ প্ল্যানিং মানেই কিন্তু সিম্পল ফিউচার, সিম্পল প্রেজেন্ট কন্টিনিউয়াস ইজ ইকুয়াল টু কিন্তু সিম্পল ফিউচার। তাহলে মিস্টার কুলকার্নি ইজ প্ল্যানিং টু সেটেল ইন কানপুর, মিস্টার কুলকার্নি প্ল্যান করছে টু সেটেল হবে বলে ইন কানপুর, কানপুরে। অ্যাজ সুন অ্যাজ, তাহলে দেখো অ্যাজ সুন অ্যাজ কনজাংশন আছে, অ্যাজ সুন অ্যাজ এর পরে কিন্তু শ্যাল উইল হবে না, সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। অ্যাজ সুন অ্যাজ, যেই না হি রিটায়ার, তাহলে রিটায়ারটা রিটায়ার্ডস হবে। কেন? কারণ উইলটা হচ্ছে না রিটায়ার ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে এই কনজাংশনগুলোর পরে ভার্বের ফার্স্ট ফর্ম হবে, আর ফার্স্ট ফর্ম হলে হি থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বা ইএস হবে, তাহলে রিটায়ারের সঙ্গে একটা এস হবে, রিটায়ার্ডস। তাহলে মিস্টার কুলকার্নি ইজ প্ল্যানিং টু সেটেল ইন কানপুর অ্যাজ সুন অ্যাজ হি রিটায়ার্স ইন জুন নেক্সট ইয়ার। বোঝা গেল? এবার চলো নেক্সট। তাহলে অপশান কি দেখো, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার, রিটায়ার্ডস। ক্লিয়ার? এবার নেক্সট 215 কি বলছে দেখো, হ্যাঁ 215 আমাদের যেটা বলছে হি হ্যাজ বিন অ্যাবসেন্ট। দেখো হ্যাজের পরে বিন দিয়েছে মানে কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, সে অনেক দিন ধরেই অ্যাবসেন্ট আছে। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট, সে অ্যাবসেন্ট আছে সিন্স দ্য পাস্ট ফিউ মান্থস। দেখো এখানে সংখ্যা মেনশন করেছে, বলছে শেষ কয়েক মাস ধরে, শেষ কয়েক মাস ধরে। তাহলে ধরে আমরা জানি কি, যখন দীর্ঘ সময় থাকবে, দীর্ঘ সময় ধরে কোনো কাজ করা বলবে, তখন আমরা কি বলবো, বর্তমানে কোনো কাজ দীর্ঘ সময় ধরে চলছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। অতীতে হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, অতীতে হলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ক্লিয়ার? এবার তাহলে এটা বর্তমানে হচ্ছে, অতীতে শুরু হয়ে এখনও চলছে। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট, সে অনেক দিন ধরে অনুপস্থিত আছে, সিন্স দ্য পাস্ট ফিউ মান্থস। তাহলে এবং এবার কি, এই যে পারফেক্ট টেন্স, এই পারফেক্ট টেন্সে ধরে বললে আমাদের কি হবে, ধরে বললে হবে হচ্ছে ফর, আর যদি আমাদের থেকে বললে হবে হচ্ছে সিন্স। সিন্স কখন হবে, যখন কোনো সংখ্যা থাকবে না সময়ের মধ্যে, একটা কনক্রিট নির্দিষ্ট টাইম বলবে, তখন হবে সিন্স। সিন্স দ্য মর্নিং, সিন্স দ্য লাস্ট মান্থ, সিন্স জানুয়ারি, সিন্স 1992। ক্লিয়ার? এরকম একটা কনক্রিট সময় থাকবে, সংখ্যা মেনশন থাকলেই ধরে পড়লেই বুঝতে পারবে, এই কারণে মিনিংটা ইম্পর্টেন্ট। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট, সে অনেকদিন ধরে অনুপস্থিত আছে, পাস্ট ফিউ মান্থস, শেষ কয়েক মাস থেকে না, শেষ কয়েক মাস ধরে। তাহলে বলেই দিয়েছে সংখ্যা মেনশন আছে, সংখ্যা মেনশন আছে মানেই আমাদের হবে কি ধরে, তাহলে সিন্সের জায়গায় ফর হবে। ফর দ্য লাস্ট ফিউ মান্থস, দেখো এ ইজ দ্য কারেক্ট আনসার। হি হ্যাজ বিন অ্যাবসেন্ট ফর দ্য পাস্ট ফিউ মান্থস, শেষ কয়েক মাস ধরে। এবার চলো নেক্সট। তাহলে কিন্তু ধরে বললে ফর, থেকে বললে সিন্স, মাথায় রাখতে হবে। এবার কি বলছে দেখো, এবার বলছে হচ্ছে 216, ইউ মাস্ট ফাইন্ড এনিওয়ান, বলছে তোমাকে অবশ্যই খুঁজতে হবে কাউকে, টু অ্যাকম্পানি ইউ টু বম্বে, বম্বে তুমি যাবে এবং তোমার সঙ্গে সঙ্গ দেবে, এই সঙ্গ দেওয়ার মতো কাউকে কিন্তু তোমাকে খুঁজতেই হবে। তাহলে ইউ মাস্ট ফাইন্ড। এনিওয়ান কোন বাক্যে বসে, এনিওয়ান প্রশ্নবোধক বাক্যে বসতে পারে, যেমন ধর আমি বললাম ইজ দেয়ার এনিওয়ান, ইজ দেয়ার এনিওয়ান ইন দ্য ক্লাস, ইজ দেয়ার এনিওয়ান ইন দ্য ক্লাস, কেউ কি ক্লাসের মধ্যে আছে, প্রশ্নবোধক। দেখো প্রশ্নবোধক বাক্যে এনিওয়ান বসবে, আর যদি বাক্যটা প্রশ্নবোধক না হয় অ্যাসার্টিভ হয় তাহলেও এনিওয়ান বসবে, কিন্তু বাক্যটাকে নেগেটিভ হতে হবে। আই কান্ট ফাইন্ড এনিওয়ান, আই কান্ট ফাইন্ড, আমি কাউকে খুঁজে পাই না, আই কান্ট ফাইন্ড এনিওয়ান হিয়ার, আমি এখানে কাউকে খুঁজে পাচ্ছি না। তাহলে এনিওয়ান যুক্ত অ্যাসার্টিভ বাক্য নেগেটিভ হবে, আর এনিওয়ান প্রশ্নবোধক বাক্যে বসতে পারে। দেখো কিন্তু এটা প্রশ্নবোধক নয়, এটা অ্যাসার্টিভ বাক্য, লাস্টে ফুল স্টপ আছে, তাহলে এখানে এনিওয়ান বসবে না।
ইউ মাস্ট ফাইন্ড, তাহলে কি হবে সামওয়ান, কাউকে, তোমার কাউকে খোঁজা উচিত, তাহলে সামওয়ান, এখানে কিন্তু এনিওয়ান হবে না, এনিওয়ান যুক্ত বাক্য অ্যাসার্টিভ সেন্টেন্স হলে নেগেটিভ হবে, তাছাড়া প্রশ্নবোধক বাক্যে বসতে পারে। তাহলে এখানে কি হবে ইউ মাস্ট ফাইন্ড সামওয়ান, তোমাকে অবশ্যই কাউকে খুঁজতে হবে, টু অ্যাকম্পানি ইউ, যে তোমাকে সঙ্গ দেবে, টু বম্বে, বম্বে পর্যন্ত। ক্লিয়ার? তাহলে এনিওয়ান ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু এটা তোমরা কিন্তু এটা নোট ডাউন করে নেবে যে এনিওয়ান অ্যাসার্টিভ বাক্যে থাকলে বাক্যটা নেগেটিভ হবে, আর তাছাড়া প্রশ্নবোধক বাক্যে এনিওয়ান হতে পারে। তাহলে এখানে সামওয়ান ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 217 কি বলছে দেখো, হ্যাঁ 217 যেটা বলছে যে ওয়ান শুড এক্সারসাইজ, ওয়ান দিয়ে যদি কোনো বাক্য শুরু হয় এবং বাক্যের ভেতরে প্রোনাউন হিসাবে ওয়ান ই বসবে, যদি র বা এর লাগে অ্যাপোস্ট্রফি একটা এস আসবে, ONE অ্যাপোস্ট্রফি এস, ওয়ান্স, র বা এর লাগলে। ক্লিয়ার? তাহলে নিয়মটা কি, ওয়ান দিয়ে বাক্য শুরু হলে ভেতরে প্রোনাউন লাগলে ওয়ানই দেবো, কোনো হি বা শি বা হিজ দেবো না, হি বা শি বা হিজ বা হার এগুলো কিন্তু আমরা ব্যবহার করব না। ক্লিয়ার? ওয়ান দিয়ে শুরু হলে ভেতরে প্রোনাউন হিসেবে ওয়ানই বসবে। কি বলছে, ওয়ান শুড এক্সারসাইজ, একজনের কাজে লাগানো উচিত, দেয়ার, দেখো দেয়ার, অন্য কোনো প্রোনাউন আমরা দেবো না, তাদের রাইট টু ভোট, ভোট দেওয়ার যে অধিকার, সেই অধিকারটাকে এক্সারসাইজ, কাজে লাগানো কিন্তু উচিত। তাহলে ওয়ান দিয়ে বাক্য শুরু হলে বললাম কি, র বা এর বললে ওয়ান্স দেবো, তাহলে ওয়ান শুড এক্সারসাইজ, এখানে র বা এর আসছে, একজনের অধিকার, অধিকার কার, একজনের, তাহলে অ্যাপোস্ট্রফি এস দেবো, ওয়ান্স রাইট টু ভোট, তাহলে ওয়ান্স, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার। ওয়ান শুড এক্সারসাইজ ওয়ান্স রাইট টু ভোট। ক্লিয়ার? তাহলে ওয়ান দিয়ে বাক্য শুরু হলে ভেতরে প্রোনাউন হিসাবে ওয়ানই বসবে, র বা এর বললে অ্যাপোস্ট্রফি এস। এবার যাবো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 218 বলছে হোয়েন দ্য প্রফেসর ফেল অফ, ফল অফ মানে পড়ে যাওয়া, ঝরে পড়া, মারা যাওয়া। ঠিক আছে, এখানে পড়ে যাওয়া বলছে, দ্য স্টুল রয়েছে, স্টুল মানে হচ্ছে টুল, হোয়েন দ্য প্রফেসর ফেল অফ, ফলের পরে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, এটা একটা ফ্রেজাল ভার্ব, ফল অফ ভেরি ইম্পর্টেন্ট ফ্রেজাল ভার্ব, মানে ঝরে পড়া, মারা যাওয়া, খসে পড়া। ঠিক আছে, পাতা খসে পড়া, ওটাকেও ফল অফ বলতে পারবো, কেউ কোনো জায়গা থেকে নিচে পড়ে যাচ্ছে ফল অফ, বা কেউ মারা যাচ্ছে তখনও কিন্তু ফল, OFF অফ। ঠিক আছে, হোয়েন দ্য প্রফেসর ফেল অফ, ফেল কিন্তু ফলের পাস্ট টেন্স ফেল, সিম্পল V2, যখন প্রফেসর পড়ে গেছিল দ্য স্টুল থেকে, দ্য স্টুডেন্ট, ছাত্ররা কুড নট অ্যাভয়েড টু লাফ, মানে না হেসে থাকতে পারেনি। কতগুলো ওয়ার্ড তোমাদেরকে বলেছিলাম, সেটা কি বারবার, স্টার্ট, স্টপ, কিপ, KEEP, কিপ, আর কি আছে অ্যাভয়েড, AVOID, অ্যাভয়েড, এনজয়, ENJOY, এদের পরে বাক্যে যদি অন্য কোনো ভার্ব আসে তার কিন্তু ING ফর্ম হবে ডাইরেক্ট, আগে কোনো প্রিপোজিশন, বিশেষ করে টু দিয়ে তোমাদেরকে ঘাবড়ে দেওয়ার চেষ্টা করবে, হবে না। ক্লিয়ার? তাহলে স্টার্ট, স্টপ, কিপ, অ্যাভয়েড, একটা বাদ গেছে সেটা হচ্ছে মাইন্ড, এনজয়, এদের পরে বাক্যে অন্য কোনো ভার্ব আসলে তার ডাইরেক্ট ING হবে, আগে কোনো টু বসবে না। যেমন কি স্টপ রাইটিং, স্টার্ট রাইটিং, যেমন স্যাররা বলে থাকে, তো সেই রকম। তাহলে এখানে কি হবে, অ্যাভয়েড রয়েছে, অ্যাভয়েডের পরে ডাইরেক্ট লাফ, তার সঙ্গে ING, টুটা দেওয়ার দরকার নেই, অ্যাভয়েড লাফিং। হোয়েন দ্য প্রফেসর ফেল অফ দ্য স্টুল, দ্য স্টুডেন্টস কুড নট অ্যাভয়েড লাফিং, কুড নট অ্যাভয়েড লাফিং, দেখো A ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, কুড নট অ্যাভয়েড লাফিং, কোনো টু হবে না, ভার্বের ING হবে। ওয়ার্ডগুলো ইম্পর্টেন্ট, নোট ডাউন কিন্তু করতে হবে। এবার চলো নেক্সট 219 কি বলছে দেখো, 219 বলছে দে অ্যাপয়েন্টেড হিম, তারা নিয়োজিত করেছিল, নিযুক্ত করেছিল তাকে, অ্যাজ এ ম্যানেজার, ম্যানেজার হিসেবে, এই অ্যাজ ভালো করে মাথায় রাখো, এটাতে আমরা আসবো, অ্যাজ এ ম্যানেজার, অ্যাজ, পরের অ্যাজের মানে কি, যেহেতু, পরের অ্যাজের মানে হচ্ছে যেহেতু। ঠিক আছে, যেহেতু হি ইজ এফিশিয়েন্ট, যেহেতু সে হয় দক্ষ। এইবার ভালো করে বোঝো, বিষয়টা হচ্ছে কি, বিষয়টা হচ্ছে অ্যাপয়েন্ট, APPOINT, অ্যাপয়েন্ট, আর ইলেক্ট, ELECT, ইলেক্ট, অ্যাপয়েন্ট আর ইলেক্ট, ইলেক্ট মানে নির্বাচিত হওয়া, এই দুটোর পরে কেউ যদি কোনো কিছু হিসেবে নিযুক্ত হয় বা অ্যাপয়েন্টেড হয়, ঠিক আছে, ইলেক্ট মানে হচ্ছে কি নির্বাচিত, আর অ্যাপয়েন্ট মানে হচ্ছে হ্যাঁ নিযুক্ত। তাহলে নির্বাচিত আর নিযুক্ত এই দুটো ওয়ার্ডের পরে কখনো আমরা অ্যাজ দেব না। আমরা অ্যাজ কার কার পরে দিতে পারি, রিগার্ড, REGARD, হি ইজ রিগার্ডেড অ্যাজ। ঠিক আছে, রিগার্ডেড এর পরে অ্যাজ দেবো। কনসিডার্ড, ঠিক আছে, কনসিডার্ড এর পরেও কিন্তু অ্যাজ দেবো। কনসিডার্ড টু বি, CONSIDERED, কনসিডার্ড এর পরে টু বি দেবো, কনসিডার্ড এর পরে টু বি, আর রিগার্ড এর পরে অ্যাজ। কখনো অ্যাপয়েন্ট, ইলেক্টের পরে কিন্তু আমরা অ্যাজ দেব না। ক্লিয়ার? হ্যাঁ, অ্যাপয়েন্ট, দেখো ধরো কাউকে আমি প্রধান শিক্ষক হিসাবে অ্যাপয়েন্ট করলাম, সে তো প্রধান শিক্ষকই, তাহলে আমার মতো দেওয়ার দরকার কি, সে তো প্রধান শিক্ষকই, তাহলে মতো দেব না। অ্যাপয়েন্ট, ইলেক্ট, মনে করো কেউ প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হলো, তাহলে সে তো প্রধানমন্ত্রী হিসেবেই হলো, তাহলে ইলেক্টের পরে আবার অ্যাজ দেওয়ার কোনো দরকার নেই। ঠিক আছে, হ্যাঁ,
তো কি বলছে, দে অ্যাপয়েন্টেড হিম ম্যানেজার, আর এও বসবে না, কারণ কি ম্যানেজার তো একজনই হবে, তাহলে এ মেনশন করার আমার কোনো দরকার নেই। দে অ্যাপয়েন্টেড হিম, তারা অ্যাপয়েন্ট করেছিল তাকে ম্যানেজার হিসেবে, অ্যাজ হি ইজ এফিশিয়েন্ট, যেহেতু সে এফিশিয়েন্ট। ক্লিয়ার? তাহলে এখানে কিন্তু আমাদের অ্যাজ আর এ হবে না, শুধু ম্যানেজার হবে। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। মাথায় ভালো করে ঢুকিয়ে নাও, সেটা হচ্ছে অ্যাপয়েন্ট এবং ইলেক্টের পরে কিন্তু অ্যাজ হবে না। দে অ্যাপয়েন্টেড হিম ম্যানেজার, তারা তাকে ম্যানেজার হিসেবে অ্যাপয়েন্ট করেছিল অ্যাজ হি ইজ এফিশিয়েন্ট। তাহলে অ্যাপয়েন্ট ইলেক্টের পরে নো অ্যাজ, কনসিডার্ড টু বি রিগার্ডের পরে কিন্তু অ্যাজ হবে। ওকে, এবার চলো নেক্সট 220 কি বলছে দেখো। হ্যাঁ 220 কি বলছে আমরা দেখবো। 220 বলছে যে হ্যাভিং হ্যাড ইন দ্য ফরেন সার্ভিস, বলছে ফরেন বিদেশের সেবায় বা বিদেশের অনেক পরিষেবায় সে নিযুক্ত থাকায়, ফর এ লং টাইম দীর্ঘ সময় ধরে, দেখো ধরে বলেছে বলে ফর থাকায়, মিস্টার ভার্মা হ্যাজ মেট, মিস্টার ভার্মা হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম, হ্যাজের পরে ভার্বের থার্ড ফর্ম মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দেখা করেছে, তার সাক্ষাৎ হয়েছে, মেনি প্রমিনেন্ট মানে খ্যাতনামা প্রসিদ্ধ পার্সোনালিটিস, অনেক ব্যক্তিত্ব, খ্যাতনামা ব্যক্তিত্বের সঙ্গে অনেক মানুষের সঙ্গে কিন্তু তার দেখা হয়েছে। তাহলে এইবার দেখো, আমি কোনো জায়গায় অনেক সময় ধরে আছি, এই বাক্যগুলোকে আমি কি বলবো, আই হ্যাভ বিন, হ্যাভের পরে বিন দেবো, কিন্তু আই হ্যাভ বিন হিয়ার, তারপরে ফর এ লং টাইম দিলাম, আই হ্যাভ বিন হিয়ার ফর এ লং টাইম ডট ডট ডট। ঠিক আছে? তো এবার পরের বাক্য কি বলবো, পরের বাক্য বললাম আই হ্যাভ মেট মেনি MENY মেনি প্রমিনেন্ট পার্সোনালিটিস ডট ডট ডট। ক্লিয়ার? ভালো করে বলছো। তাহলে কেউ কোনো জায়গায় আছে বা অনেক সময় ধরে কোনো জায়গায় আছে, তখন আমরা বাক্যগুলো কি বলবো, হি হ্যাজ বিন হিয়ার, আই হ্যাভ বিন হিয়ার, দে হ্যাভ বিন হিয়ার। ঠিক আছে? দে হ্যাভ বিন হিয়ার। তাহলে দুটো বাক্য ভালো করে খেয়াল করো। আই হ্যাভ বিন হিয়ার ফর এ লং টাইম, আমি এখানে আছি অনেক সময় ধরে। পরের বাক্য কি বলছে, আই হ্যাভ মেট, আমি দেখা করেছি বা আমার সাক্ষাৎ হয়েছে, মেনি প্রমিনেন্ট পার্সোনালিটিস। দুটো বাক্য, এবং এই দুটো বাক্যকে যখন আমরা পার্টিসিপল দিয়ে সিম্পল করব, কোন কাজটা আগে হয়েছে, আগে হচ্ছে আমি এখানে আছি, পরে আমার সঙ্গে দেখা হয়েছে। তাহলে পার্টিসিপল দিয়ে সিম্পল করতে গেলে যে কাজটা আগে হয় তার ভার্বের প্রথম ফর্ম, প্রথম যে ভার্ব থাকবে তার ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আইএনজি দিতে হবে। যে কাজটা আগে পার্টিসিপল দিয়ে সিম্পল করতে হলে দুটো বাক্যের মধ্যে যে বাক্যটা বা যে কাজটা আগে হবে তার প্রথম ভার্বের প্রথম ফর্মের সঙ্গে আইএনজি দেবো। তাহলে আই হ্যাভ বিন, এখানে হ্যাভ আছে আর বিন আছে, তাহলে হ্যাভ হচ্ছে ভার্ব, তার আইএনজি দিতে হবে প্রথম ফর্মের সঙ্গে। হ্যাভের ফার্স্ট ফর্ম হ্যাভি, তাহলে আইএনজি, হ্যাভিং দিয়ে যা আছে লিখে দিতে হবে। সাবজেক্ট সেম থাকলে প্রথম সাবজেক্টটা দেবো না, দ্বিতীয় সাবজেক্টটা দেবো। তাহলে হ্যাভিং বিন, তাহলে হ্যাভিং বিন হিয়ার ফর এ লং টাইম, কি দেবো, বাক্য দুটো পার্টিসিপল দিয়ে সিম্পল করলে কি হবে, হ্যাভিং বিন হিয়ার ফর এ লং টাইম আই হ্যাভ মেট মেনি পার্সোনালিটিস। তাহলে হ্যাভিং এর পরে হ্যাড আসবে না, হ্যাভিং এর পরে কি আসবে, বিন আসবে, অনেক সময় ধরে কাজ চলছে বলছে, তাহলে হ্যাভিং বিন হবে। ক্লিয়ার? তাহলে আমি আছি বাক্যটা এরকমই ছিল যে মিস্টার ভার্মা, প্রথমে কিন্তু মিস্টার ভার্মাই ছিল, মিস্টার ভার্মা হ্যাজ বিন, বাক্য দুটো আলাদা আলাদা করলে এরকম ছিল, মিস্টার ভার্মার পরে হ্যাজ বিন, মিস্টার ভার্মা হ্যাজ বিন ইন দ্য ফরেন সার্ভিস ফর এ লং টাইম, এই পর্যন্ত একটা বাক্য ছিল। পরের বাক্য ছিল হি হ্যাজ মেট মেনি প্রমিনেন্ট পার্সোনালিটিস। তাহলে নিয়ম অনুযায়ী প্রথম সাবজেক্টটা বাদ, হ্যাজের ফার্স্ট ফর্ম হ্যাভ, তার সঙ্গে আইএনজি, হ্যাভিং বিন, তাহলে হ্যাডটা কোথা থেকে আসলো। ক্লিয়ার? তাহলে হ্যাভিং বিন ইন ফরেন সার্ভিসেস ফর এ লং টাইম, কোথায় আছে দেখো, হ্যাভিং বিন, দেখো সি অপশান আছে আমাদের, হ্যাভিং বিন। ক্লিয়ার? তাহলে সি ইজ দ্য কারেক্ট আনসার। হ্যাভিং বিন ইন দ্য ফরেন সার্ভিস ফর এ লং টাইম মিস্টার ভার্মা হ্যাজ মেট মেনি প্রমিনেন্ট পার্সোনালিটিস। এবার চলো নেক্সট কোয়েশ্চেন। তো প্রেজেন্ট পার্টিসিপল করতে গেলে সেম সাবজেক্ট থাকলে দ্বিতীয় সাবজেক্টটা দেওয়া লাগে না, আর যে কাজটা আগে হবে তার ভার্বের প্রথম ভার্বের ফার্স্ট ফর্মের সঙ্গে আইএনজি দিয়ে পুরো লিখে দেবো। দ্বিতীয় সাবজেক্ট রাখবো, প্রথম সাবজেক্ট রাখবো না, সেম সাবজেক্ট হলে। যদি আলাদা সাবজেক্ট হয় তাহলে কিন্তু দুটো সাবজেক্টকেই রাখতে হবে। এবার কি বলছে দেখো, 221 বলছে নো সুনার যেই না, নো সুনার মানে হচ্ছে যেই না হি রিচড হোম, যেই না সে বাড়ি পৌঁছেছিল। নো সুনার দিয়ে বাক্য শুরু হলে প্রথম বাক্যের পরে মানে দুটো বাক্যের মাঝখানে দ্যান বসে, তাহলে দেখো দ্যান ঠিক আছে। বলেছিলাম কি হার্ডলি, HARDLY, হার্ডলি SCARCELY, স্কেয়ার্সলি থাকলে বাক্যের মাঝখানে কি হবে, ওয়েন হবে। সেম নিয়ম, কিন্তু শুধু নো সুনার থাকলে বাক্যের মাঝখানে দ্যান হবে, দ্যান আছে। এইবার কি বলেছিলাম যে কোনো অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে, কোনো অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে যদি বাক্য শুরু হয় তাহলে আমাদের কি হবে, আগে হবে হচ্ছে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট, তাই তো? তাহলে নো সুনার অ্যাডভার্ব, হার্ডলি অ্যাডভার্ব, স্কেয়ার্সলি অ্যাডভার্ব, রেয়ারলি, সেলডাম সব অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হলে আগে হেল্পিং ভার্ব তারপর সাবজেক্ট। হেল্পিং ভার্ব নেই, বাক্যে মেন ভার্ব হচ্ছে রিচড, তাহলে V2 থাকলে আমাদের হেল্পিং ভার্ব কি আসে প্রশ্ন করতে গেলে, তাহলে ডিড।
তারপরে সাবজেক্ট হবে হি, আর ডু ডাজ ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে কি হবে, নো সুনার ডিড হি আর রিচ এর ফার্স্ট ফর্ম কি রিচ, REACH রিচ, তাই তো? তাহলে একবার ভালো করে দেখে নাও। তাহলে নো সুনার অ্যাডভার্ব দিয়ে বাক্য শুরু হয়েছে, তাহলে হবে হচ্ছে ডিড, যেহেতু রিচড হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, তারপরে যাবে সাবজেক্ট, তারপরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, কারণ কি ডু ডাজ ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম REACH। তাহলে কি হবে, নো সুনার ডিড হি রিচ হোম, দেন তো আছেই, নো সুনার থাকলে বাক্যের মাঝখানে দেন, মানে প্রথম বাক্যের শেষে দ্বিতীয় বাক্যের শুরুর আগে। নো সুনার ডিড হি রিচ হোম দেন অল দ্য ভিলেজার্স, তখন সমস্ত গ্রামবাসীরা গ্যাদার্ড অ্যাট হিজ হোম, তার বাড়িতে জড়ো হয়েছিল, টু লিসেন টু হিজ স্টোরি, তার গল্প শোনার জন্যে বা শুনতে। ক্লিয়ার? তাহলে অ্যাডভার্ব বা অ্যাডভার্ব ফ্রেজ দিয়ে বাক্য শুরু হলে আগে হেল্পিং ভার্ব, তারপর সাবজেক্ট। ডিড হি রিচ, দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। ডু ডাজ ডিডের পরে কিন্তু মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়, যেমন কোনো মোডাল ভার্বের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম, সেরকম কিন্তু ডু ডাজ ডিডের পরে মেন ভার্বের ফার্স্ট ফর্ম হয়, এটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে। এবার যাবো নেক্সট, 222 কি বলছে দেখো। হ্যাঁ, 222 বলছে যে 222 বলছে হি ডিসলাইকস, দেখো ভার্বের ফার্স্ট ফর্ম কিন্তু হি, থার্ড পারসন সিঙ্গুলার, ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস হয়েছে। হি ডিসলাইকস দ্য ওয়ার্ড, সে পছন্দ করে শব্দটা ডিসলাইক, সে ডিসলাইক করে, ডিসলাইক নামে যে ওয়ার্ডটা আছে এই ওয়ার্ডটাকেই অপছন্দ করে। ঠিক আছে, কেউ যদি বলে যে আমি এটা পছন্দ করি না, তখনই তার মাথা গরম হয়ে যায়। তাই বলছে হি ডিসলাইকস, সে অপছন্দ করে দ্য ওয়ার্ড ডিসলাইক। এবার লাস্টে কোয়েশ্চেন ট্যাগে আন্ডারলাইন করা আছে, কোয়েশ্চেন ট্যাগ রিলেটেড, কিন্তু এটা একটা ইমপ্রুভমেন্ট। এবার বিষয়টা হচ্ছে দেখো, আমাদের কোয়েশ্চেন ট্যাগ করার নিয়ম কি, বাক্যে যে হেল্পিং ভার্ব থাকবে সেই হেল্পিং ভার্ব আগে আনবো, বাক্যে কোনো হেল্পিং ভার্ব নেই তাহলে ভার্বের ফার্স্ট ফর্ম থাকলে ডু বা ডাজ, আর সেকেন্ড ফর্ম থাকলে কি হবে ডিড, আর যে হেল্পিং ভার্ব থাকবে সেই হেল্পিং ভার্ব। তাহলে এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, ডিসলাইকের সঙ্গে এস আছে মানে ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে ডু বা ডাজের মধ্যে কি আনবো, ডাজ আনবো, কারণ কি ভার্বের সঙ্গে এস রয়েছে, তাহলে ডাজ। বাক্যের মধ্যে নট না থাকলে নট আনবো, আর থাকলে বাদ দেবো, নট নেই কোনো তাহলে নট আনবো, ডাজ নট, আর সাবজেক্টকে হি, তাহলে ডাজ নট হি ইজ দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, তো কোয়েশ্চেনটাকে আমরা কাকে বলি, যেমন কোনো বাংলা বাক্য বললে আমরা বলি না আমি খেয়েছি, আমি কি খাইনি, আমি গিয়েছিলাম, আমি কি যাইনি, আমি বলেছিলাম, আমি কি বলিনি, আমি যাব, আমি কি যাব না, এই যে লাস্টে যাব না, আমি কি খাইনি, এই অংশটাকে আমরা বলে থাকি কোয়েশ্চেন ট্যাগ। ইংলিশে দেখো লাস্টে এরকম লেখা থাকে, এবং সেটা বানানোর নিয়ম কি, যে প্রথমে যে হেল্পিং ভার্ব থাকবে সেই হেল্পিং ভার্ব না থাকলে তোমাকে আনতে হবে, V1 থাকলে ডু ডাজ, V2 থাকলে ডিড। তাহলে V1 ছিল ডাজ নিয়ে এসেছি, বাক্যে নট নেই বলে নট, আর সাবজেক্ট যেটা থাকবে সেটা লাস্টে কোয়েশ্চেন মার্ক। ক্লিয়ার? তাহলে ডাজ নট হি ইজ দ্য কারেক্ট আনসার, ডাজ নট হি, বি ইজ দ্য কারেক্ট আনসার। হি ডিসলাইকস দ্য ওয়ার্ড ডিসলাইক, ডাজ নট হি, ডাজ নট হি। ক্লিয়ার? এবার যাবো কিন্তু আমরা নেক্সট কোয়েশ্চেনে। হ্যাঁ, নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, নেক্সট কোয়েশ্চেন 223 বলছে, 223, হ্যাঁ 223 নেক্সট কোয়েশ্চেন কি বলছে আমরা কিন্তু দেখে নেব। 223 কি বলছে দেখো, বলছে হোয়াট ডাজ অ্যাগোনাইজ মি মোস্ট, বলছে যেটা আমাকে সব থেকে দুঃখ দেয় সব থেকে বেশি সেটা কি, ইজ নট দিস ক্রিটিসিজম, এই সমালোচনাটা নয়, বাট দ্য ট্রিভিয়াল রিজন বিহাইন্ড ইট, যে এই সমালোচনার পিছনে যে তুচ্ছ কারণটা আছে সেই কারণটা। ক্লিয়ার? এইবার বিষয়টা বোঝো, যখন প্রশ্ন করব তখন WH ওয়ার্ডের পরে আমরা ডাজ দেব, যখন প্রশ্ন করব। ঠিক আছে, হোয়াট ডিড ইউ সে, তুমি কি বলেছিলে, দেখো প্রশ্ন করছি তাহলে হেল্পিং ভার্ব নিয়ে আসছি, কিন্তু যখন প্রশ্ন করব না, বাক্যে হোয়াটটাই হচ্ছে সাবজেক্ট, তখন কিন্তু হেল্পিং ভার্ব আগে আনার দরকার নেই। বাক্যের লাস্টে তো প্রশ্নবোধক চিহ্ন নেই, দেখো ফুল স্টপ আছে বাক্যের লাস্টে, যে হোয়াট ডাজ অ্যাগোনাইজ মি মোস্ট ইজ নট দ্য ক্রিটিসিজম বাট দ্য ট্রিভিয়াল রিজন বিহাইন্ড ইট, লাস্টে ফুল স্টপ। ক্লিয়ার? তাহলে প্রশ্নবোধক নয়, তাহলে হোয়াটের পরে আমাদেরকে হেল্পিং ভার্ব আনতে হবে না, এখানে হোয়াট নিজেই সাবজেক্ট। তাহলে কি হবে, তাহলে আর হেল্পিং ভার্ব দরকার নেই, যদি প্রশ্নবোধক না হয় তাহলে প্রশ্নবোধক না হলে হেল্পিং ভার্ব দরকার নেই হোয়াটের পরে, তাহলে ডাইরেক্ট শুধুমাত্র ভার্বটা রাখবো, হোয়াট অ্যাগোনাইজেস মি। হোয়াট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, যেটা আমাকে দুঃখ দেয়, তাহলে যেটা মানে একটা সিঙ্গুলার ধরছি এবং থার্ড পারসন সিঙ্গুলার, তাহলে ভার্বের প্রথম ফর্মের সঙ্গে এস বাই এস, তাহলে হোয়াট অ্যাগোনাইজেস মি মোস্ট, যেটা সব থেকে আমাকে বেশি দুঃখ দেয়, ইজ নট দিস ক্রিটিসিজম, এই সমালোচনা নয়, বাট দ্য ট্রিভিয়াল রিজন বিহাইন্ড ইট, হোয়াট অ্যাগোনাইজেস মি মোস্ট, দেখো সি ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল? যখন প্রশ্ন হবে তখন কিন্তু হোয়াটের পরে হেল্পিং ভার্ব, প্রশ্ন না হলে হোয়াট সাবজেক্টের কাজ করছে, ডাইরেক্ট ভার্ব দেবো। ক্লিয়ার? এবার চলো নেক্সট 224 কি বলছে দেখো, বলছে 224 বলছে হি অফার্ড মি টি, সে আমাকে অফার করেছিল, দিতে চেয়েছিল টি চা, বাট আই ডিনাইড ইট, ডিনাই মানে অস্বীকার করা, এখানে অস্বীকার করা, চাটা আমি নিতে চাইনি, চাটা আমি গ্রহণ করিনি, অস্বীকার করা, ডিনাই মানে হচ্ছে অস্বীকার করা। ঠিক আছে তো, আর গ্রহণ করতে না চাওয়া, গ্রহণ করতে না চাওয়া, গ্রহণ করতে, যেমন ধরো গ্রহণ করতে না চাওয়া। ক্লিয়ার? সেটাকে আমরা বলবো কি ডিক্লাইন করা, ডিক্লাইন বা অ্যাকসেপ্ট। গ্রহণ করা মানে কি অ্যাকসেপ্ট, এখানে কোনো অ্যাকসেপ্ট যে ওয়ার্ড নেই, দেখো
আমরা ডিক্লাইন বলতে পারি। যেমন ধরো কেউ যদি এটিএমে তোমরা টাকা তুলতে যাও, এটিএম যদি কোনো কারণে প্রবলেম থাকে, এটিএম কিন্তু ডিক্লাইন হয়, ওটা ডিক্লাইন করে, এটিএমটা নিতে চায় না। ক্লিয়ার? তাহলে হি অফার্ড মি টি, সে আমাকে চা অফার করেছিল, বাট আই ডিনাই, না অস্বীকার কেন করব, আমি কিছু বলেছিলাম, আমাকে জিজ্ঞেস করা হলো, আমি বললাম আমি বলিনি, এটাকে বলে অস্বীকার করা। ক্লিয়ার? তাহলে আমাকে কেউ কিছু দিতে চাইছে, আমি নিতে চাই না, তাহলে আমি অ্যাকসেপ্ট করতে চাইছি না, বা আমি ডিক্লাইন করছি, যে আমি নেব না, গ্রহণ করতে না চাওয়া, ডিক্লাইন করা। ক্লিয়ার? প্রত্যাখ্যান করা। তাহলে ডিক্লাইন ইজ দ্য কারেক্ট আনসার, সি। হি অফার্ড মি টি, সে আমাকে অফার করেছিল চা, কিন্তু আমি সেটা কি করেছিলাম, আমি কিন্তু প্রত্যাখ্যান করেছিলাম, আমি নিতে চাইনি। ক্লিয়ার? এই ডিনাই আর কিন্তু ডিক্লাইনের মধ্যে একটুখানি গন্ডগোল হয়, এটা নিয়ে কিন্তু ঘাবড়ানোর কোনো কারণ নেই। ক্লিয়ার? তাহলে এটা নিয়ে কিন্তু ঘাবড়াবে না। তাহলে অপশানগুলো কি বলেছে দেখো, খণ্ডন করা, খণ্ডন করা, রিফিউট মানে কি, রিফিউট মানে হচ্ছে খণ্ডন করা, নেগলেক্ট মানে অবহেলা করা, আর ডিক্লাইন মানে তো বললাম প্রত্যাখ্যান করা, নিতে না চাওয়া। ক্লিয়ার? তাহলে কিন্তু এখানে আমাদের ডিনাই হবে না, সি ইজ দ্য কারেক্ট আনসার। এবার চলো নেক্সট 225 কি বলছে দেখো। হ্যাঁ 225 কি বলছে আমরা দেখে নেব। 225 বলছে হু ডাজ নট নো, কে জানে না, দ্যাট যে দিস ওয়াজ ব্রডকাস্টেড 10 years ago, এই বিষয়টা 10 বছর আগে সম্প্রচারিত হয়েছিল। ব্রডকাস্ট এটা একটা ভার্ব রিলেটেড ইরর। আমরা বলেছিলাম যে ব্রডকাস্ট, BROAD, ব্রডকাস্টের 3টে ফর্ম সেম, যেমন কি কাট, কাটের 3টে ফর্ম সেম, শার্টের 3টে ফর্ম সেম, শার্ট, ঠিক আছে তো, বন্ধ করা, SHUT, শার্ট, তাই তো, তাহলে শার্ট, কাট, ব্রডকাস্ট 3টে ফর্ম সেম, ঠিক আছে, ইডি দেওয়ার দরকার নেই, তাহলে শুধু ব্রডকাস্ট হবে। যে হু ডাজ নট নো, কে জানে না, দ্যাট যে দিস ওয়াজ ব্রডকাস্ট, ইডিটা দেওয়ার কোনো দরকার নেই। আগের ক্লাসেই আমরা পেয়েছিলাম এই সেম কোয়েশ্চেনটা, ব্রডকাস্ট দিয়ে ইরর পেয়েছিলাম। তাহলে হু ডাজ নট নো, কে জানে না, দ্যাট দিস ওয়াজ ব্রডকাস্ট 10 years ago, দিস ওয়াজ ব্রডকাস্ট, বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট 226 কি বলতে দেখো, আই উইশ, আমি ইচ্ছা প্রকাশ করছি, আই ওয়াজ উইথ হিম, যদি আমি তার সঙ্গে হতাম। দেখো এই উইশের পরে সবসময় মাথায় রাখবে পাস্ট টেন্স হবে, উইশের পরে, যে আমি ইচ্ছা প্রকাশ করছি যদি আমি তাকে সাহায্য করতে পারতাম, আই উইশ আই কুড হেল্প হিম, যদি আমি তার সঙ্গে হতে পারতাম, আই উইশ আই ওয়্যার উইথ হিম। ক্লিয়ার? তাহলে উইশের পরে সবসময় পাস্ট টেন্স হবে, উইশের পরে পাস্ট টেন্স, কোনো কিছু কল্পনা করে করা বলছে বা ভাবা বলছে। ক্লিয়ার? তাহলে উইশের পরে মাথায় রাখবে সবসময় কিন্তু এই বাক্যগুলো উইশের পরে সবসময় পাস্ট টেন্স হবে। তাহলে আই উইশ আই ওয়াজ হবে না, আর কল্পনা করে হওয়া বললে আমাদের কি হয় দেখো, এটা ওয়াজও পাস্ট টেন্স, কিন্তু যেহেতু এখানে কল্পনা করে হওয়া বলছে, প্রথম কথা উইশের পরে পাস্ট টেন্স হবে, পাস্ট টেন্স আছে। এবার বিষয়টা হচ্ছে কি, আমরা নিয়ম জানি যে কল্পনা করে কিছু হওয়া বললে আমাদের ওয়্যার হবে, কল্পনা করে ওয়্যার, সেটা সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ওয়্যারই হবে। ক্লিয়ার? কল্পনা করে হওয়া বললে ওয়্যার। যদি আমি প্রধানমন্ত্রী হতাম, ইফ আই ওয়্যার দ্য প্রাইম মিনিস্টার, যদি আমি পাখি হতাম, ইফ আই ওয়্যার এ বার্ড। ক্লিয়ার? তাহলে এখানে হওয়া বলছে, যদি আমি তার সঙ্গে হতাম তাহলে ওয়্যার হবে, আই উইশ আই ওয়্যার উইথ হিম, বি ইজ দ্য কারেক্ট আনসার। আর একটা নিয়ম কি বললাম, এটা মাথায় রাখবে, যে উইশের পরে কিন্তু পাস্ট টেন্স হবে, যে আমি ইচ্ছা প্রকাশ করছি যে আমি এটা করতে পারতাম, তাহলে খুব ভালো হতো, আই উইশ আই কুড গো দেয়ার। ক্লিয়ার? তাহলে এখানে হওয়া বলছে, কল্পনা করে ওয়্যার। নেক্সট কি বলছে 227 দেখো, 227 বলছে যে, হ্যাঁ 227 কি বলছে আমরা দেখে নেব। 227 বলছে হি স্টপড, একটু আগেই বললাম যে কিছু কিছু ভার্ব আছে যার পরে বাক্যে অন্য কোনো ভার্ব আসলে কিন্তু আমাদের আইএনজি হয়। কি ছিল? স্টপ ছিল, স্টার্ট ছিল, এনজয় ছিল, অ্যাভয়েড ছিল, AVOID অ্যাভয়েড, কিপ ছিল, KEEP কিপ ছিল, মাইন্ড ছিল। ক্লিয়ার? তাহলে এই সমস্ত ভার্বের পরে বাক্যে অন্য কোনো ভার্ব আসলে তাদের ডাইরেক্ট আইএনজি হবে, কোনো টু হবে না। তাহলে হি স্টপড টু ওয়ার্ক, না হি স্টপ ওয়ার্কিং। পরীক্ষার হলে স্যার কি বলবে? স্টপ রাইটিং, লেখা শেষ করো, সময় হয়ে গেছে। তাহলে ওয়ার্কিং হবে, হি স্টপড ওয়ার্কিং, সি ইজ দ্য কারেক্ট আনসার, অ্যান আওয়ার এগো, 1 ঘন্টা আগে সে কাজ করা বন্ধ করে দিয়েছিল। ক্লিয়ার? ওয়ার্ডগুলো কিন্তু নোট ডাউন করতে হবে। নেক্সট 228 কি বলছে দেখো, 228 বলছে রবির বাবা ডিড নট ওয়ান্ট চাইনি টু হ্যাভ স্পেন্ট অল হিজ মানি অ্যাট দ্য ফেয়ার, মেলাতে সমস্ত পয়সা খরচা করতে চায়নি। তাহলে খরচা করতে, নর্মাল তে বললে আমাদের কি হয়? তে বললে হচ্ছে ইনফিনিটিভ ভার্ব, ইনফিনিটিভ ভার্ব। তাহলে ইনফিনিটিভ করতে গেলে আমাদের টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম দিলেই হয়ে যাবে। রবিস ফাদার ডিড নট ওয়ান্ট, চাইনি খরচা করতে, তাহলে টু আছে, টুর পরে একটা ভার্ব দিয়ে দাও স্পেন্ড, SPEND। ক্লিয়ার? তাহলে হ্যাভ স্পেন্ট আনার দরকারই কি? রবির বাবা চাইনি খরচা করতে, তে মানে টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, খরচা করা হচ্ছে স্পেন্ড, তাহলে টু স্পেন্ড অল হিজ মানি অ্যাট দ্য ফেয়ার,
বি ইজ দ্য কারেক্ট আনসার। তো টু স্পেন্ড, রবিস ফাদার ডিড নট ওয়ান্ট চাইনি টু স্পেন্ড, খরচা করতে অল হিজ মানি, তার পয়সা অ্যাট দ্য ফেয়ার, মেলাতে। ক্লিয়ার? নেক্সট কি বলছে 229 কি বলছে দেখো, হ্যাঁ 229 বলছে যে 229 বলছে দেয়ার ইজ আ শর্টেজ, সেখানে আছে একটা শর্টেজ, খামতি অফ ওয়েল কোয়ালিফাইড টিচার্স, ভালোভাবে প্রশিক্ষিত শিক্ষকের অভাব আছে, অফ মোস্ট সাবজেক্ট, বেশিরভাগ সাবজেক্টে, স্পেশালি বিশেষ করে ইংলিশ এবং ইকোনমিক্সে। তাহলে এই যে নির্দিষ্ট কোনো সাবজেক্টে কিছু বললে আমরা তার আগে প্রিপোজিশন কি দেবো? ইন দেবো। দেয়ার ইজ আ শর্টেজ অফ ওয়েল কোয়ালিফাইড টিচার্সের অভাব আছে, অফ মোস্ট সাবজেক্ট, বেশিরভাগ সাবজেক্টের, স্পেশালি বিশেষ করে কোন বিষয়ে? ইন ইংলিশ। নির্দিষ্ট বিষয় মেনশন করলে বলেছিলাম, নির্দিষ্ট করে কোনো বিষয় মেনশন করলে তার আগে আমাদের প্রিপোজিশন দেবো ইন। তাহলে স্পেশালি অফ ইংলিশ না, স্পেশালি ইন ইংলিশ, ইংলিশে নির্দিষ্ট বিষয় মেনশন করছে, তাহলে ইন, স্পেশালি ইন ইংলিশ অ্যান্ড ইকোনমিক্স। ক্লিয়ার? তাহলে স্পেশালি ইন, বি ইজ দ্য কারেক্ট আনসার। 230 কি বলছে দেখো, 230 আমাদের যেটা বলছে, দ্য প্রিজনার্স, জেলবন্দিরা, ওয়ার্কড স্লোলি, ধীরে ধীরে হেঁটেছিল, ফর, কারণ, এখানে ফরের মানে কিন্তু কারণ দে নিউ, তারা জানতো, দ্যাট অ্যাজ সুন অ্যাজ, যেই না, দে, দেখো এখানে ওয়ার্কড কিন্তু V2 ভার্বের সেকেন্ড ফর্ম, এখানে নিউ কিন্তু V2, তার মানে টেন্সের ব্যালেন্স কিন্তু সেম রাখতে হবে, ভার্বের পাস্ট টেন্সই হবে বাক্যটা, তোমাকে বলে দিচ্ছে যে বাক্যটা কিন্তু পাস্ট টেন্সই আছে। তাহলে দ্য প্রিজনার্স ওয়ার্কড স্লোলি ফর, কারণ দে নিউ, তারা জানতো, দ্যাট, যে, অ্যাজ সুন অ্যাজ দে ক্রস, কেন হবে? ক্রসড হবে, CROC, আচ্ছা ওটা প্রথমে বাদ যাবে, CROSSED, ক্রসড, তাহলে ক্রসড হবে। অ্যাজ সুন অ্যাজ দে ক্রস দ্য গেট, যখনই তারা গেটটা ক্রস করবে, দ্য জেইলার উড আস্ক দেম টু জগ, জেইলার তাদেরকে বলবেই যে ধীরে ধীরে যাও। ক্লিয়ার? তাহলে ক্রসটা ক্রসড হবে, বাক্যে টেন্সের ব্যালেন্স, ভার্বের ব্যালেন্স সেম রাখতে হবে, V2, ক্রসটা ক্রসড। ঠিক আছে? তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 231 কি বলছে দেখো, হ্যাঁ 231 বলছে যে সিন্স 1986, বলছে 1986 থেকে, 1986 থেকে, দেয়ার ইজ নো আর্থকোয়েক হিয়ার, দেয়ার ইজ নো আর্থকোয়েক। ঠিক আছে? এইবার এখান থেকে ভালো একটা নিয়ম বলি, দেখো নো মানে কি? না, একটাও না। তাহলে নোর পরে যে নাউনটা থাকবে সেটা যদি প্লুরাল হয়, দেয়ার দিয়ে বাক্য শুরু হলে, আমরা জানি দেয়ার দিয়ে বাক্য শুরু হলে আগে ভার্ব হয়, দেয়ার দিয়ে বাক্য শুরু হলে আগে ভার্ব হয়, তারপরে কি হয়? সাবজেক্ট থাকে। তাহলে দেখো ইজ রয়েছে, তারপরে সাবজেক্ট, নো আর্থকোয়েকস। আর একটা নিয়ম সেটা আমি তোমাদেরকে বলে দিই, নোর পরের ওয়ার্ডটা যদি প্লুরাল হয়, নোর পরের ওয়ার্ড যদি প্লুরাল হয়, তাহলে কিন্তু আগের ভার্ব কিন্তু প্লুরাল হবে। যদি শুধু আর্থকোয়েকস না দিয়ে আর্থকোয়েক থাকতো তাহলে ইজ ঠিক আছে, দেয়ার ইজ বা দেয়ার হ্যাজ বিন, এখানে অবশ্যই হ্যাজ বিন হবে, কারণ দীর্ঘ সময়, অতীতকাল থেকে এই সময় পর্যন্ত একটাও কোনো আর্থকোয়েক হয়নি এখানে, সেটা বলতে চেয়েছে। ক্লিয়ার? তাহলে এখানে বিষয়টা কিন্তু একটা দীর্ঘ সময় ধরে কোনো কাজ চলছে। বলছে সিন্স আছে, আমরা জানি পারফেক্ট টেন্সেই সিন্স হয়, তাহলে সিন্স 1986, 1986 সাল থেকে এখানে কোনো আর্থকোয়েক হয়নি, তাহলে একটা দীর্ঘ সময় থেকে বলছে মানে প্রেজেন্ট পারফেক্ট হবে। এবার সাবজেক্টটা আমাদের দেখে না, প্লুরাল না সিঙ্গুলার। ক্লিয়ার? তাহলে নোর পরে কি আছে? আর্থকোয়েকস, প্লুরাল, তাহলে কিন্তু আমাদের সাবজেক্ট প্লুরাল ধরতে হবে, তাহলে ভার্বটা প্লুরাল। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলে হ্যাভ। আর ভালো করে বুঝে নাও, নোর পরে যদি নাউনটা প্লুরাল হয় তাহলে প্লুরাল ভার্ব বসবে আগে দেয়ারের পরে, আর যদি সিঙ্গুলার হয়, এস না থাকতো, কোয়েক থাকতো, তাহলে কিন্তু সিঙ্গুলার ভার্ব হতো, হ্যাজ বিন হতো। তাহলে এখানে হবে কি? হ্যাভ বিন, যেহেতু দীর্ঘ সময় ধরে কোনো কাজ চলছে, অতীতে শুরু হয়ে এখনও কোনো ভূমিকম্প হয়নি, তাহলে দেয়ার হ্যাভ বিন হবে, দেয়ার হ্যাভ বিন। মাথায় রাখবে কিন্তু, এটা ভেরি ইম্পর্টেন্ট নিয়ম। নোর পরে যদি শুধু আর্থকোয়েক থাকতো তাহলে কিন্তু হ্যাভ বিনটা হ্যাজ বিন হতো, যেহেতু প্লুরাল তাহলে কিন্তু হ্যাভ বিন, দেয়ার হ্যাভ বিন নো আর্থকোয়েকস হিয়ার সিন্স 1986। নেক্সট কি বলছে দেখো, 332 কি বলছে দেখো, 332 যেটা বলছে আমাদের, হ্যাঁ 332 বলছে আপ টু দ্য টাইম, ভালো করে লাইনটা বোঝো, বলছে দ্য টাইম দ্য লাস্ট ভোট ওয়াজ রেকর্ডেড, বলছে সেই সময় পর্যন্ত, দ্য টাইম সেই সময় পর্যন্ত, যে সময় পর্যন্ত দ্য লাস্ট ভোট ওয়াজ রেকর্ডেড, শেষ ভোটটা রেকর্ড হচ্ছিল, শেষ ভোটটা দেওয়া হচ্ছিল, ইট ওয়াজ ডিফিকাল্ট, এটা কষ্টকর ছিল, টু ডিসাইড সিদ্ধান্ত নেওয়াটা, হোয়েদার দ্য ভিক্টরি যে লে উইথ দ্য রুলিং পার্টি, জয়টা রুলিং পার্টির ছিল, অর দ্য অপোজিশন অথবা বিরোধীদের ছিল। এই বিষয়টা বলাটা কিন্তু খুব কষ্টকর ছিল, শেষ ভোট দেওয়া পর্যন্ত, শেষ ভোট রেকর্ড হওয়া পর্যন্ত এটা খুবই কষ্টকর ছিল বলাটা, যে জেতাটা জয়টা কি রুলিং পার্টির হবে নাকি অপোজিশনে হবে। তাহলে পর্যন্ত বললে কিন্তু আমাদের টিল হয়, আর যতক্ষণ না পর্যন্ত বললে আমরা কি নেব, আনটিল, UNTIL। তাহলে এখানে পর্যন্ত বলছে, তাহলে আপ টু হবে না, টিল হবে,
টিল দ্য টাইম দ্য লাস্ট ভোট ওয়াজ রেকর্ডেড, শেষ ভোটটা যতক্ষণ পর্যন্ত রেকর্ড হয়েছিল, ইট ওয়াজ ডিফিকাল্ট, এটা খুব কষ্টকর ছিল, টু ডিসাইড করাটা ওয়েদার ভিক্টরি লে উইথ দ্য রুলিং পার্টি, যে ভিক্টরি জয়টা রুলিং পার্টির ওপরে থাকবে নাকি অর দ্য অপোজিশন, যে বিরোধীদের জয় হবে। ক্লিয়ার? তাহলে পর্যন্ত বললে টিল। এবার চলো নেক্সট, লিটল কি বলছে দেখো, লিটল। হ্যাঁ, লিটল কি বলছে, লিটল বলছে লিটল দ্যাট আই নো, বলছে যে অল্প নলেজটা আমার আছে, দ্যাট আই নিউ, যেটা আমি জানতাম, অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, বলছে হ্যাঁ অফ, আচ্ছা গেল, বলছে ইংরেজি ভাষা সম্পর্কে আমার যে অল্প জ্ঞানটুকু ছিল, সেই জ্ঞানটুকু ওয়াজ নট সাফিসিয়েন্ট, যথেষ্ট ছিল না, টু মেক মি আ টিচার অফ ইংলিশ, ইংলিশের একজন শিক্ষক আমাকে বানানোর জন্যে আমার মধ্যে যে নলেজটুকু ছিল, ঠিক আছে, সেই নলেজটুকু যথেষ্ট ছিল না আমাকে একজন শিক্ষক বানানোর জন্য। ভালো করে বোঝো, এখানে কিন্তু শুধু লিটল মানে একেবারেই নয়, শুধু LITTLE, শুধু লিটল আর শুধু ফিউ মানে একেবারেই নয়। ফিউ হচ্ছে কাউন্টেবল নাউনের আগে বসে, আর লিটল হচ্ছে আনকাউন্টেবল নাউনের আগে বসে। লিটল মিল্ক, লিটল ওয়াটার, ফিউ বুকস, ফিউ পেন্স, ঠিক আছে। তাহলে এটা যে নাউনগুলো গোনা যায় তার আগে কিছু বললে ফিউ দেবো, আর যে নাউনগুলো গোনা যায় না তার আগে কিছু বললে লিটল দেবো। তাহলে এখানে নলেজ তো গোনা যায় না, তাহলে লিটল ইউজ করেছে। এবার লিটল মানে একেবারেই না, তাহলে আমি নির্দিষ্ট বলছে যে নলেজটুকু আমার ছিল ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে, সেই নলেজটুকু ওয়াজ নট সাফিসিয়েন্ট, যথেষ্ট ছিল না, টু মেক মি আ টিচার অফ ইংলিশ, ইংলিশের শিক্ষক আমাকে বানানোর জন্যে। ক্লিয়ার? তাহলে এখানে নির্দিষ্ট করে বলছে, তাহলে হবে কি দ্য লিটল দ্যাট আই নিউ, দ্য লিটল LITTLE, দ্য লিটল যে অল্পটুকু, দ্যাট আই নিউ আমি জানতাম, অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, হ্যাঁ, ওয়াজ নট সাফিসিয়েন্ট, যথেষ্ট ছিল না, টু মেক মি আ টিচার অফ ইংলিশ, দ্য লিটল। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। নির্দিষ্ট করে বলছে যে অল্পটুকু আমি জানা ছিল আমার, ঠিক আছে, তাহলে দ্য লিটল ইজ দ্য কারেক্ট আনসার, যেহেতু নির্দিষ্ট করে বলছে যে নির্দিষ্ট অল্প পরিমাণ নলেজ আমার ছিল। 334 কি বলছে দেখো, 334 বলছে যে 334 বলছে অল অফ হিজ আনসার্স, ঠিক আছে, অল অফ হিজ আনসার্স ওয়্যার কারেক্ট, তার সমস্ত উত্তরগুলো কারেক্ট ছিল। তাহলে আমরা এই ক্ষেত্রে অফ দিই না, আমার সমস্ত পেন কি বলবো, অল মাই মানি, অল হিজ নলেজ, তার সমস্ত জ্ঞান, KNOWLEDG, তার সমস্ত নলেজ, অল হিজ বুকস, ঠিক আছে। তাহলে অল অফ আমরা দিই না, মেন বিষয় হচ্ছে এর সঙ্গে আমরা অল দিই না, অল হিজ মানি, অল হিজ ফ্রুটস, অল হিজ বুকস, অল হিজ বাইকস, অল হিজ কার্ডস, ঠিক আছে, অফটা দেওয়ার দরকার নেই, অল হিজ আনসার্স বললেই হয়ে যাবে, এখানে অব আমাদের আনতে হবে না, অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজ, ঠিক আছে, অল হিজ আনসার্স। তাহলে দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, অল হিজ আনসার্স ওয়্যার কারেক্ট, তার সমস্ত উত্তরগুলো কারেক্ট ছিল। 35 কি বলছে দেখো, 35 বলছে যে হ্যাঁ 35 কি বলছে, 35 বলছে আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম, দ্যাট হোয়াই হি ইজ সো লেজি, সে কেন এত অলস ছিল। দেখো আস্কড হচ্ছে কিন্তু V2, তাহলে এখানেও কিন্তু আমাকে V2 রাখতে হবে। এবার কেন, কনজাংশন কেন দিলে আর দ্যাট দেওয়ার দরকার নেই, দুটো কনজাংশনের আমার কি দরকার, দ্যাটের তো কোনো কাজই নেই এখানে। আই আস্কড হিম, আমি তাকে জিজ্ঞাসা করেছিলাম, হোয়াই হি, হোয়াইয়ের পরে দ্যাটটা বাদ, হোয়াই হি, আর ইজটা চেঞ্জ করতে হবে ওয়াজ, হোয়াই হি ওয়াজ সো লেজি। দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার। টেন্সের ব্যালেন্স সেম রাখার জন্য ওয়াজ করলাম, যেহেতু প্রথমে আস্কড ছিল, আস্কডে কোনো ভুল নেই। তাহলে আই আস্কড হিম হোয়াই হি ওয়াজ সো লেজি, বি ইজ দ্য কারেক্ট আনসার। 36 কি বলছে দেখো, হ্যাঁ 36 বলছে কিন্তু 36 বলছে যে ইউ আর ওয়ার্নড অ্যাবাউট কমিটিং দ্য সেম মিস্টেক এগেইন, ঠিক আছে, হ্যাঁ ওয়ার্নড অ্যাবাউট। এবার বিষয় দেখো, ওয়ার্নড দিয়ে দুটো ফ্রেজাল ভার্ব আছে, একটা ওয়ার্নড অ্যাবাউট আর একটা ওয়ার্নড এগেইনস্ট। ওয়ার্নডের সঙ্গে AGAINST, ওয়ার্নডের সঙ্গে কখনো অ্যাবাউট হয়, কখনো এগেইনস্ট হয়। ভালো করে বোঝো, কখনো হয় যখন কোনো একটা নির্দিষ্ট বিষয়ে কাউকে তুমি নর্মাল সতর্ক করবে, এই বিষয়ে কিন্তু তোমাকে আমি সতর্ক করছি, তোমার কিন্তু সচেতন থাকা উচিত, তখন নর্মালি কাউকে সচেতন করা বললে ওয়ার্ন অ্যাবাউট হবে। আর যদি সচেতন তুমি করছো এবং তাকে বারণ করছো যে এই কাজটা কিন্তু তুমি করো না, সেই বিষয় না করার বিষয় তুমি কিন্তু কাউকে যখন ওয়ার্নিং করবে তখন এগেইনস্ট হবে, যে কাজটা তোমার কিন্তু করা উচিত নয় নেগেটিভ সেন্সে, তখন কিন্তু এগেইনস্ট হবে। আর নর্মালি সচেতন করা বললে ওয়ার্ন অ্যাবাউট হবে। তাহলে এখানে দেখো করতে বারণ করছে, ইউ আর ওয়ার্নড অ্যাবাউট কমিটিং দ্য সেম মিস্টেক এগেইন, মানে তোমাকে আমি না করতে বলছি, সেম মিস্টেকটা তুমি যেন আবার করো না। তাহলে কোনো কাজ সতর্ক করে কাউকে বারণ করতে বললে, করতে না বললে, তাহলে আমাদের ওয়ার্ন এগেইনস্ট হবে। আর নর্মাল সচেতন করলে, নর্মাল কোনো বিষয়ে কাউকে জানালে বা সাবধান করলে তখন কিন্তু অ্যাবাউট, তাহলে এখানে এগেইনস্ট হবে। দেখো বি ইজ দ্য কারেক্ট আনসার, ইউ আর ওয়ার্নড এগেইনস্ট কমিটিং দ্য সেম মিস্টেক এগেইন। ক্লিয়ার? মাথায় রাখবে। 37 কি বলছে দেখো,
হ্যাঁ 37 বলছে যে 37 বলছে হি ইজ দ্য কাইন্ডেস্ট অ্যান্ড জেনারাস অফ অল মাই ফ্রেন্ডস। হি ইজ দ্য কাইন্ডেস্ট, সে সব থেকে দয়াবান, দ্য কাইন্ডেস্ট সুপারলেটিভ ডিগ্রির আগে দা রয়েছে, তাহলে হি ইজ দ্য কাইন্ডেস্ট অ্যান্ড জেনারাস, এবং সব থেকে জেনারাস সুপারলেটিভ ডিগ্রি যেহেতু প্রথমে আমরা ইউজ করেছি, পরের অ্যাডজেক্টিভটাও সুপারলেটিভ করতে হবে, কারণ আমাদের বাক্যটাই সুপারলেটিভ ডিগ্রিতে আছে। তাহলে হি ইজ দ্য কাইন্ডেস্ট অ্যান্ড দ্য জেনারাসের সঙ্গে যেহেতু ইআরইএসটি হয় না, দ্য মোস্ট করতে হবে। যে অ্যাডজেক্টিভের সঙ্গে ইআরইএসটি দিয়ে কম্পারেটিভ সুপারলেটিভ হয় না, তার আগে কম্পারেটিভ করতে গেলে মোর, সুপারলেটিভ করতে গেলে মোস্ট করতে হবে। তাহলে হি ইজ দ্য কাইন্ডেস্ট, যেমন পাওয়ারফুল, পাওয়ারফুল আর পাওয়ারফুলেস্ট হয় POWER, পাওয়ারফুল, ইন্টেলিজেন্ট, এদের সঙ্গে ইআরইএসটি হয় না, তাহলে মোর পাওয়ারফুল, মোস্ট পাওয়ারফুল, মোর ইন্টেলিজেন্ট, মোস্ট ইন্টেলিজেন্ট, ক্লিয়ার। তাহলে জেনারাসের সঙ্গে হয় না, তাহলে দ্য মোস্ট, হি ইজ দ্য কাইন্ডেস্ট অ্যান্ড দ্য মোস্ট জেনারাস অফ অল মাই ফ্রেন্ডস, ঠিক আছে। কোন অপশানে আছে দেখো, দ্য মোস্ট জেনারাস অফ অল মাই ফ্রেন্ডস, হি ইজ দ্য কারেক্ট আনসার। 38 কি বলছে দেখো, হ্যাঁ 38 কি বলছে, 38 বলছে যে 38 বলছে ইউর রেজাল্টস ডিপেন্ড, তোমার রেজাল্টটা, ফলাফলটা ডিপেন্ড করে নট অনলি অন হাউ মাচ, নট অনলির সঙ্গে কী হবে, বাট অলসো হবে। নট অনলি কিসের উপরে ডিপেন্ড করে, নট অনলি অন হাউ মাচ ইউ হ্যাভ স্টাডিড, তুমি কতটা পড়েছো শুধুমাত্র তার উপরে ডিপেন্ড করে না, বাটের পরে একটা অলসো হবে, বাট অলসো এবং অন হবে, কিন্তু ভালো করে বোঝো, কারণ এখানে ডিপেন্ডের পরে আলাদা আলাদা প্রিপোজিশন দিতে হবে, ডিপেন্ডের সঙ্গে অন হবে, তাহলে ডিপেন্ডের পরে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অন হয়, এবং দুটো আলাদা আলাদা জিনিস বলছে বলে প্রিপোজিশন কিন্তু দু জায়গাতেই রাখতে হবে, ক্লিয়ার। ইউর রেজাল্টস ডিপেন্ড নট অনলি অন হাউ মাচ ইউ হ্যাভ স্টাডিড, বাটের পরে অলসো, বাট অলসো অন হাউ লং ইউ হ্যাভ রিড, দেখো কোথায় আছে, বাট অলসো অন হাউ লং, বি ইজ দ্য কারেক্ট আনসার, বাট অলসো অন হাউ লং ইউ হ্যাভ রিড, ক্লিয়ার। তাহলে ডিপেন্ডের পরে অন এবং নট অনলি থাকলে আমাদের বাট অলসো দিতে হয়, সেটা দেখব, এবং দুটো আলাদা আলাদা বিষয় বলেছে বলে ডিপেন্ডের পরে দুটোরই আগে অন দিতে হবে, বাট অলসো অন হাউ লং ইউ হ্যাভ রিড। নেক্সট 239 কি বলছে দেখো, হ্যাঁ 239 বলছে যে দ্য ইয়ং হাইকার্স, হাইক মানে যারা পায়ে হেঁটে দীর্ঘ যাত্রা করে তাদেরকে বলি হচ্ছে হাইকার। দ্য ইয়ং হাইকার্স ওয়েন্ট, গেছিল, অ্যাজ ফার অ্যাজ দে ফাইনালি গট, আচ্ছা মিনিংটা কি বলছে, মিনিংটা ইম্পর্টেন্ট, বলছে দ্য ইয়ং হাইকার্স ওয়েন্ট, তারা গেছিল, অ্যাজ ফার অ্যাজ দে ফাইনালি গট লস্ট ইন দ্য ভ্যালি, ভালো করে বোঝো মিনিংটা, অ্যাজ ফার অ্যাজ মানে তত দূর পর্যন্ত, এখানে অ্যাজ ফার অ্যাজ মানাচ্ছে না, যে যুবক হাইকাররা গেছিল যত দূর পর্যন্ত দে ফাইনালি গট লস্ট ইন দ্য ভ্যালি, এবং এখানে বলতে চেয়েছে তারা, দ্য ইয়ং হাইকার্স ওয়েন্ট, যুবক হাইকাররা পায়ে হেঁটে যারা দীর্ঘ যাত্রা করে তাদেরকে হাইকার বলি, সেই সমস্ত ইয়ং হাইকাররা গেছিল এবং শেষমেশ তারা কি হয়ে গেছিল, দে ফাইনালি গট লস্ট ইন দ্য ভ্যালিতে। অপশনগুলো দেখলে বুঝতে পারবো, ঠিক আছে। তো যদি আমরা, হ্যাঁ ডি ইজ দ্য কারেক্ট আনসার, ডি কি বলছে দেখো, বলছে দ্য ইয়ং হাইকার, আমরা বসিয়ে দেখবো, ঠিক আছে। তো আমাদের মিনিংয়ে গন্ডগোল লাগলে আমরা কিন্তু আনসার বসিয়ে দেখবো, যে ইয়ং হাইকাররা গেছিল ভেরি ফার, খুব দূরে, এবং দেয়ার ফোর, সেই কারণে দে ফাইনালি গট লস্ট, তারা হারিয়ে গেছিল ইন দ্য ভ্যালি, ক্লিয়ার, একদম মিনিং ঠিকঠাক আসছে। তাহলে দ্য ইয়ং হাইকার্স ওয়েন্ট ভেরি ফার, তারা গেছিল খুব দূরে গেছিল, দেয়ার ফোর, এবং সেই কারণে দে ফাইনালি গট লস্ট, তারা শেষমেশ হারিয়ে গেছিল ইন দ্য ভ্যালিতে, ডি ইজ দ্য কারেক্ট আনসার। লাস্ট আজকে শেষ এক্সাম্পল কি বলছে দেখো, আজকে শেষ এক্সাম্পল বলছে যে দ্য মোর দে আর্ন মোর দে স্পেন্ড, আমি বলেছিলাম যে একই বাক্যে দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকলে দুটোর আগে কি বসবে, দা বসবে, আর যদি কম্পারেটিভ ডিগ্রি দেন, আর এক জায়গায় কম্পারেটিভ ডিগ্রিতে দা বসে, কম্পারেটিভ ডিগ্রি যদি দেন দিয়ে না থাকে, কম্পারেটিভ ডিগ্রির মধ্যে যদি বিটুইন, BETWEN, বিটুইন বা অফ থাকে, তাহলেও কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসবে, ক্লিয়ার। তাহলে দুটো জায়গায় কম্পারেটিভ ডিগ্রি থাকলে দা বসে, একটা হচ্ছে এক বাক্যে দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকলে দুটোর আগে দা বসবে। দেখো এখানে কি বলেছে, দা মোর, প্রথমটার আগে দা দিয়েছে, দা মোর দে আর্ন, যত তারা উপার্জন করে, এখানে একটা দা বসবে, দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকলে দুটোর আগে দা। দ্য মোর দে আর্ন দ্য মোর দে স্পেন্ড, যত তারা ইনকাম করে, উপার্জন করে, তত তারা খরচা করে। কোথায় আছে দেখো, সি ইজ দ্য কারেক্ট আনসার, দ্য মোর দে আর্ন দ্য মোর দে স্পেন্ড। আর একটা বাক্য কোনটা, আমি বললাম হি, কম্পারেটিভ ডিগ্রি দেনের জায়গায় বিটুইন থাকলে, বিটুইন বা অফ, হি ইজ বেটার, হি ইজ দ্য বেটার, হি ইজ দ্য বেটার অফ দ্য টু বা বিটুইন দ্য টু, অফ দ্য টু বয়েজ, ক্লিয়ার। তাহলে কম্পারেটিভ ডিগ্রি দেখো, বেটার কম্পারেটিভ ডিগ্রি, দেন নেই, অফ বা বিটুইন থাকবে, হি ইজ দ্য বেটার বিটুইন দ্য টু, অফ দ্য টু, ক্লিয়ার। তাহলে কম্পারেটিভ ডিগ্রিতে দেনের জায়গায় বিটুইন বা অফ থাকলে কিন্তু কম্পারেটিভ ডিগ্রির আগে দা বসবে, ক্লিয়ার। এক বাক্যে দুটো কম্পারেটিভ ডিগ্রি থাকলে দুটোর আগেই দা বসবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই, কোনো প্রবলেম থাকলে অবশ্যই জানাবে, সেই প্রবলেম নিয়ে আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। তো আজকে এখানেই